এই মুহূর্তে হয়তো জানলার দিকে বাইরে যেটুকু দৃশ্য দেখতে পাচ্ছেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা একটা ট্রেনের মধ্যে আছি। ট্রেন জার্নি চলছে। বলেই দিই, পদাতিক এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে এই ট্রেন যাত্রা শুরু করেছে উত্তরবঙ্গের দিকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সুকান্তবাবু, সবার আগে মানে আপনার তো ইলেকশনের এই জার্নি চলছেই, কিন্তু সেই যাত্রাপথে রিপাবলিক বাংলা এই মুহূর্ত থেকে আপনার সঙ্গী হলো, এবং সেই জন্য সবার আগে রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। আবার নমস্কার। রিপাবলিক বাংলাকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই, তারা যেভাবে গণতন্ত্রের জন্য সর্বদা মুখর থাকে এবং গণতন্ত্রের লড়াই করছে। তো সেই জন্য আমি আমার তরফ থেকে রিপাবলিক বাংলার সকল কলাকুশলীদেরকে এবং রিপাবলিক বাংলার সকল দর্শকদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ব্যস্ত ছিলেন, অধ্যাপনা করছিলেন, বটানি পড়াতেন, ছাত্রছাত্রীদের নিয়ে ছিলেন, এবং মানে নিজের এলাকায় ছিলেন। মহাভারতে সেই যুধিষ্ঠিরের দেওয়া জবাবের মতো, মানে সব পৃথিবীতে সবচেয়ে সুখী কে না, যিনি অঋণী, অপ্রবাসী এবং দিনান্তে সাকান্নভোজী। তো আপনি দিনান্তে সাকান্নও পাচ্ছিলেন না, আরো অনেক বেশি কিছু পাচ্ছিলেন অধ্যাপনা করে। ঋণও ছিল না এবং প্রবাসীও হতে হয়নি, বালুরঘাটেই ছিলেন। সেই বালুরঘাট ছেড়ে এই যে নিরন্তর দৌড়ঝাঁপ, দিনের শেষে চোখে মুখে এই ক্লান্তির ছাপ, ভালো লাগে? খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে, দেখুন, মানুষ যখন এই ধরনের প্রেশার বা এই ধরনের কাজের সম্মুখীন হয় না, তখন আমরা আমাদের ক্ষমতাটা বুঝতে পারি। মানে এই যে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া এবং তাতে ক্ষমতা বাড়ে। আমি আপনার ক্যামেরার সামনে বলছি, একটা সময় আমি যাতায়াত মানে বাস বা গাড়িতে বাই রোড যাকে বলি আর কি আমরা ইংরেজিতে, সেই বাই রোড ট্রাভেল করতাম না আমি। মানে আমার একটু অকওয়ার্ড লাগতো বাই রোড ট্রাভেল করতে। এখন ধরুন আমি 3-4 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন জলপাইগুড়িতে, আমি বালুরঘাট থেকে সকাল 6টায় রওনা হলাম, জলপাইগুড়ি পৌঁছলাম, সভায় অ্যাটেন্ড করলাম, আবার বাই রোড জলপাইগুড়ি থেকে বালুরঘাট পৌঁছে গেলাম রাত্রিবেলার মধ্যে। এই যে আমার যে শারীরিক বা যাই বলুন না কেন মানসিক একটা ছিল, চ্যালেঞ্জ ছিল, যে আমি পারতাম না এরকম করতে। এটা আমার খুব ভালো লাগে। আমি সেই চ্যালেঞ্জটাকে ব্রেক করে আমি আমার ফিজিক্যাল বা যে অন্যান্য মানসিক চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটাকে অতিক্রম করে একটা জায়গায় পৌঁছলাম। এইটা একটা বড় অ্যাচিভমেন্ট বলে আমার মনে হয়। কিন্তু এই যে সক্ষমতাটা বুঝছেন এবং মানুষের জন্য করতে পারছেন, সেটা তো পজিটিভ দিক। কোথাও কোনো নেগেটিভ দিক কি মাথায় আসে কখনো? না, নেগেটিভ দিক একটাই মাথায় আসে, সেটা হচ্ছে পরিবারকে সময় দিতে পারি না। এক্স্যাক্টলি, এটা অত্যন্ত নেগেটিভ দিক। কারণ পরিবারকে সময় দিতে না পারলে কি হয়, দেখুন, হিউম্যান সাইকোলজি তো, অ্যাটাচমেন্টটা কমে যায় পরিবারের প্রতি, পরিবারের লোকেদের আমার প্রতি অ্যাটাচমেন্টটা কমে যায়। ঠিক। এবং যেহেতু আমার মেয়েরা বড় হচ্ছে, ওদের এই অ্যাটাচমেন্টটা খুব কম হয়। আমি আস্তে আস্তে সেটা ফিল করছি। হয়তো বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে, বাবা এই কাজে ছিল, হয়তো বুঝতে পারবে, কিন্তু অবভিয়াসলি এটা একটা বিরাট লস। আগে একটা সময় এক্সপেকটেশন ছিল মেয়েদের, যে বাবা, বড় মেয়ের বিশেষ করে, যে বাবা সাথে থাকবে, সাথে শোবে, আমি গেলে পরেও আমার সাথেই শোবে, এবং 2 মেয়ের মাঝখানে আমাকে শুতে হবে। এটা হচ্ছে ওদের ডিমান্ড, এও ছাড়বে না, ও ছাড়বে না। তো এখন সেই অ্যাটাচমেন্টটা মানে কমে যাচ্ছে, এটা স্বাভাবিক, মানে অভ্যেসটা তো অন্যরকম, অভ্যেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওরা জানেই যে বাবা থাকবে না, তো এই একটা অপ্রাপ্তি থাকে। তো কিন্তু জীবনটা এরকম, কিছু পেতে গেলে, বড় কিছু পেতে গেলে অনেক কিছু হারাতে। এবং যে অ্যাটাচমেন্টটা আজকে কমছে, আপনি যেটা বলছিলেন, আমারও সেরকমই আশা যে ওরা বড় হওয়ার পর নিশ্চয়ই বুঝতে পারবে যে আমার বাবা এমন কিছু একটা কাজ করতে গেছিলেন। কারণ সত্যি কথা বলতে, দেখুন, আমি তো কিছু না হয়ে রাজনীতিতে আসিনি। আমার বরাবরই ইচ্ছে ছিল রাজনীতিতে আসবো, কিন্তু তার আগে ছিল নিজেকে প্রমাণ করার, যে একটা জায়গায় গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর পর তারপর আমার রাজনীতিতে যাবো, এরকম প্ল্যানিং ছিল। আমি আরামে ছিলাম, নিজের ল্যাব ছিল, এসি ল্যাব, সারাদিন এসিতে বসে থাকো। এবং মনে রাখবেন, মানে আপনারও নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, বিশেষ করে সায়েন্সের ল্যাবে হচ্ছে ল্যাবের বস যিনি, তিনি হচ্ছে রিয়েলি বস। ওইটুকু এরিয়াতে দ্বিতীয় কথা বলার ক্ষমতা কারণ তিনি যা বলবেন সেটাই ধ্রুব সত্য। তো স্বাভাবিকভাবে এরকম একটা ভালো জায়গায় ছিলাম। বালুরঘাট কলেজে আমি ইউনিভার্সিটিতে ছিলাম, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছিলাম। সেখানে সেটেল পরিবার ছিল, ফ্ল্যাট ছিল, কেনা ছোট একটা ফ্ল্যাট ছিল, সেখানে থাকতাম, আরামে স্কুটি চলে যেতাম ইউনিভার্সিটিতে, আবার চলে আসতাম। কিন্তু ওই বরাবরই একটা থাকে যে আমি কোনো 5টার সময় ইউনিভার্সিটি থেকে বেরোতাম, 7টা, 8টা, 9টাও হতো। যা করবো মানে পুরো নিষ্ঠার সাথে করবো। আমার মনে আছে আপনি আপনার পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলেন, এবং সেখানে সেই গল্পটা যদি একবার দর্শকদের জন্য বলেন। না, আমার বড় মেয়ে বহু আগে থেকেই, যখন খুব ছোট ছিল তখন থেকে ওর ইচ্ছে ছিল মোদির সাথে দেখা করবে। তো আমি সাংসদ হওয়ার পর থেকে ওরাও বলেনি, আমিও পরিবারকে নিয়ে খুব বেশি দিল্লি নিয়ে যাওয়া বা এসব করতাম না।
যখন শেষের দিকে টেনিওর এলো তখন আমার পরিবারও রিকোয়েস্ট করলো, আমরা তো মোদিজির পরিবারেরই অংশ, তা আমরা তো নরেন্দ্র মোদীর সাথে কোনো দেখা করার সুযোগ পেলাম না, কথা বলারও সুযোগ পেলাম না, একবার সুযোগ হলে কেমন হয়। তখন আমি প্রধানমন্ত্রী দপ্তরে একটু সংকোচ নিয়েই বলেছিলাম যে একটু দেখা করতে চাই। একবার প্রধানমন্ত্রীর সাথে আমি নিজে দেখা করার সময় বলেছিলাম যে আমার পরিবার একবার দেখা করতে চাই, আপনি যদি পারমিশন দেন। তো তখন উনি বললেন হ্যাঁ অবশ্যই, কেন অবশ্যই তারা যেন আসে। তারপরে পরবর্তী সময় আমার পরিবারের সাথে তার ডিটেল দিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাই, এবং তারপরে তো সেই অভূতপূর্ব আমার ছোট মেয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর খুনসুটি এবং একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রীর টেবিল থেকে আমাদের জাতীয় পতাকাটা নিয়ে চলে আসা এবং প্রধানমন্ত্রী সেটা তাকে গিফট করে, যাও লেকে যাও। এটা একটা বিরাট বড় প্রাপ্তি বলে আমার মনে হয়। ও যখন বড় হবে ওটাকে দেখবে, ও ভাববে যে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে থেকে এটা তুলে এনে। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি হয়ে গেলেন, হয়ে যাওয়ার পরে তিনি বালুরঘাটে অ্যাবসেন্টি সাংসদ হয়ে গেলেন, এই কথাটা কেউ বলতে পারেনি। মানে বারবার আপনি দিল্লি থেকে ফিরে এক রাত কলকাতা কাটিয়েই বারবার বালুরঘাটে এসছেন, অনেকে তার জন্য সমালোচনা করেছে, সভাপতি থাকেনি না, সভাপতি বারবার বালুরঘাট চলে যান। এই ট্রানজিশনটা কিভাবে আপনি করে নিলেন? এক সময় কর্মক্ষেত্রে পড়ে থাকতেন, কিন্তু সাংসদ হওয়ার পর বারবার ফিরতে শুরু করলেন। দেখুন, বেসিক্যালি তো আমি বালুরঘাটের সাংসদ, তারপরে আমি রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছি। তো স্বাভাবিকভাবে যতক্ষণ পর্যন্ত সাংসদের দায়িত্ব আমার আছে ততক্ষণ পর্যন্ত সিনসিয়ারিটির সাথে সেই কাজটা আমাকে করতে হবে। এবং আমার ওখানকার লোক যেহেতু মফস্বল শহরের লোক, তারা অতটা বুঝতে অভ্যস্ত নেই বড় নেতা, এবং অ্যাকচুয়ালি বালুরঘাট থেকে সেরকম কোনো পলিটিক্যালি প্রমিনেন্ট লিডার হয়নি কেউ। মালদার গনি খান চৌধুরীর মতো লিডার ছিলেন। মানে আচ্ছা, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আপনি যে এতগুলো প্রকল্প জোগাড় করে আনতে পেরেছেন, রেল প্রকল্প হোক, মানে অমৃত ভারত প্রকল্প হোক, স্টেশনের আধুনিকীকরণ হোক, কিন্তু আপনার যে সাংসদ তহবিলের টাকা সেইটা খরচ করতে গিয়ে আপনাকে কোথাও বাধার মুখে পড়তে হবে? প্রথম 2 বছর আমরা কিছু খরচ করতে পারিনি। আচ্ছা, কোনো টাকা খরচ করা যায়নি, সম্পূর্ণ বাধা দেওয়া হয়েছে। আমি এর বাইরেও, সাংসদের বাইরে এবং রেলের বাইরেও কিছু কাজ বলে দিই, যেটা চরম বাধাপ্রাপ্ত হয়েছিলাম, এতদিন সাকসেসফুল হলাম। আমি সাংসদ হওয়ার সাথে সাথেই প্রায় 1 কোটি টাকা স্যাংশন করা হয়েছিল আমাদের ওখানকার যারা দিব্যাঙ্গজন আছে, যাদেরকে আমরা বিশেষভাবে সক্ষম বলি, ডিফারেন্সিয়ালি এবল, তাদের জন্য ট্রাইসাইকেল, হাঁটার লাঠি, ব্লাইন্ড স্টিক যেটা বলে, হিয়ারিং এইড, ব্যাটারি চালিত গাড়ি, এরকম বিভিন্ন জিনিস, ট্রাইসাইকেল থেকে শুরু করে হুইল চেয়ার, বাচ্চাদের বিভিন্ন রকম সরঞ্জাম। আমি বহু চেষ্টা করে সেই ক্যাম্প করতে পারিনি, এই 6 মাস আগে আমি সেই ক্যাম্প করতে পারলাম। মানে 4.5 বছর আমার নষ্ট হয়েছে। বালুরঘাটে সন্নিকটে গঙ্গারামপুর বলে একটি খুব বিখ্যাত জায়গা আছে, যেখানকার দই খুব বিখ্যাত, ক্ষীর দই খুব বিখ্যাত, গেলে অবশ্যই খাবেন এবং আমরা খাওয়াবো অবশ্যই। এবং সেখানে বানগড় বলে একটি জায়গা আছে, যার হিস্টোরিক্যাল এবং মাইথোলজিক্যাল ইম্পর্টেন্স আছে। মানে মাইথোলজিতে অর্থাৎ পুরাণে বলে যে ভগবান শ্রীকৃষ্ণ ওখানে এসেছিলেন বানাসুরের সাথে যুদ্ধ করার জন্য। বানাসুরের মেয়ে উষা তাকে হরণ করতে এসেছিল ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ। এবং ওখানে এখন একটা জায়গা আছে এবং রাস্তা আছে যার নাম হচ্ছে উষা হরণ। রাস্তার নামই উষা হরণ রোড। মানে ওই রাস্তা ধরে উষাকে হরণ করে নিয়ে গেছিল এবং তারপরে বানাসুরের সাথে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়। মাইথোলজি, এটা মাইথোলজি এবং এর সাথে হিস্টোরিক্যাল তার যে ইম্পর্টেন্স, সেখানে পাল যুগ, সেন যুগের বিভিন্ন এক্সকাভেশন হওয়ার পর আছে। বহুদিন ধরে এক্সকাভেশনের পর আর হয়নি। আমরা এত বছর পর সেখানে 3 কোটি টাকা স্যাংশন করি। আপনি বোধহয় প্রথমে প্রাইমারি স্কুলেও চাকরি নিয়েছিলেন, কিন্তু সেই চাকরি আর করেন? চাকরি নিইনি, চাকরি এসেছিল, আমি তখন চাকরি ডিনাই করি এবং ডিনাই করে আমি তখন আমি এমএসসি করছি, এমএসসি কে কন্টিনিউ করি। না, এটা কি কারোর প্ররোচনায় চাকরিটা ছেড়েছিলেন? না, আমি ওই একটা সময় খুব স্ট্রং ডিসিশন নিয়েছিলাম। এবং সেটা বোধহয় আপনার বাড়িতে, বিশেষ করে আপনার বাবা মা পছন্দ করেন? বাবা মার একটু তো থাকেই যে কি করে খাবে ছেলেটা আমার। আর যেহেতু আমি আরএসএস করতাম, অনেকেই ভয় দেখাতো সিপিএম এর সময় যে আরএসএস করলে চাকরি পাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার ছিল এবং ছিল না, সেটাও অস্বীকার করা যায় না। আমরা অনেক চোখ রাঙানি সহ্য করেছি সেই সময় সঙ্গের শাখা করতে গিয়ে, নানা রকম বাধার মুখে পড়েছি। আবার উল্টো রকমও দেখেছি, কিছু সিপিএম এর ভেতরের লোক ছিল, তারা বলতো যে ভালো জিনিস ওটা কর, ওরা হয়তো করার ইয়েটা পেতো না, ছোটবেলায় হয়তো করেছিল। তো যাই হোক, এইভাবে পরবর্তী সময়ে স্কুলে চাকরি করা, স্কুলে 1 বছর 3 মাস পড়ানো এবং তারপরে যেরকম মিডিল ক্লাস ফ্যামিলির হয় আর কি, তারপরে নেট কোয়ালিফাই করা, কলেজে পড়ানো, কলেজে প্রায় 5 বছর পড়ানোর পর ইউনিভার্সিটিতে 5 বছর পড়ানো এবং তারপরে রাজনীতিতে আসা হঠাৎ করে। ঠিক, আজকে অনেকক্ষণ সুকান্তবাবুর সঙ্গে এই ট্রেনে যেতে যেতে কথা বললাম। এরপরে বালুরঘাটে উনি পৌঁছানোর পর ওনার
রোজ নামচাটা কেমন কাটছে, সকালটা কখন হচ্ছে, চাটা বাড়িতে বৌদির সঙ্গে খেতে পারছেন কি পারছেন না, নাকি কর্মীদের সঙ্গে রাস্তায় গিয়ে খাচ্ছেন, ব্রেকফাস্ট কখন হচ্ছে, লাঞ্চ কখন হচ্ছে, ডিনার করার কোনো ঠিক ঠিকানা থাকছে কিনা, কর্মীদের সঙ্গে কখন কিভাবে সময় কাটাচ্ছেন, সমস্ত দিন নামচার সাক্ষী আমরা থাকবো আগামী কয়েকদিন। সুকান্তবাবু, অমিত শাহ প্রথম জনসভাটা আপনার সমর্থনে করছেন পশ্চিমবঙ্গে, প্রথম নির্বাচন। দেখুন, মাননীয় গৃহমন্ত্রী যে সময় তার ব্যস্ত শিডিউল তার মধ্যে থেকে সময় বের করে আমার জন্য এবং আমাদের পশ্চিমবঙ্গের জন্য যেভাবে উনি সময় বের করেছেন, সেই জন্য তার প্রতি আমরা কৃতার্থ এবং তাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। যেভাবে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং ওনার এই আশাতে এই বিধানসভা, যেখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে, সেই বিধানসভাতেও আমরা লিড পাবো। না, এই বিধানসভা এটা কোন বিধানসভায় পড়ছে? গঙ্গারাম হরিরামপুর বিধানসভার মধ্যে আমাদের সভা হবে এবং এই বিধানসভায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার জন্য আমরা আগামী দিনে এই বিধানসভা থেকে লিড নিয়ে নরেন্দ্র মোদীকে উপহার দেব। সকাল থেকে বালুরঘাট বিধানসভা ক্ষেত্র এলাকাতেই প্রচারে রয়েছেন সুকান্ত মজুমদার এবং পায়ে হেঁটে প্রচার করছেন। এটা সম্ভবত কুড়মাইল এলাকা নাকি সুকান্ত দা? মধুপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে একেবারে রাস্তার ধারে যাদের সঙ্গে দেখা হচ্ছে প্রত্যেকের সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে এগোচ্ছেন। এই যেভাবে আপনাকে বরণ করা হলো, ধূপ দিয়ে আরতি করছেন, ফুল ছুটছেন, গলায় মালা পরিয়ে দিচ্ছেন, মানে এইভাবে তো মানুষ দেবতাকে বরণ করে না, সেরকম বিষয় নেই, কিন্তু মানুষের ভালোবাসা। আমরা সাধারণ কার্যকর্তা, পার্টির কর্মী, পার্টি আমাকে ভোটে দাঁড় করিয়েছে এবার এবং গতবারও দাঁড় করিয়েছিল, সেই জন্য মানুষের কাছে যেতে হয়, মানুষের কাছে হাত জোর করে ভোট চাইতে হয় এবং মানুষ সেইভাবে আশীর্বাদ করে। সুযোগ যেখানে যেরকম ব্যবস্থা থাকে, কোথাও এই যে দেখলেন জল খাওয়ালেন, কোথাও অন্য ধরনের মিষ্টি খাওয়ায়, কখনো অন্য কিছু, এরকম বিভিন্ন ধরনের মানুষের কাছে সহযোগিতা পায়, মানুষ আশীর্বাদ করে, মানুষ ভালোবাসে, এটাই সব থেকে বড় পাওনা। নমস্কার দিদি, নমস্কার। এই যে হেঁটে হেঁটে প্রচারটা শুরু করেছেন, এইটা মোটামুটি কতদিন টানতে পারবেন? তার কারণ এক নাগাড়ে গ্রামের পর গ্রাম হাঁটছেন দেখছি। বহুদিন ধরে আমি এটা প্রচার শুরু করেছি, হেঁটে প্রচার শুরু করে দিয়েছি অলরেডি। তো স্বাভাবিকভাবে আমাদের অভ্যেস আছে, আমরা তো এইভাবেই অভ্যস্ত আর কি। আমরা স্বাভাবিকভাবে নতুন কিছু নয় আমাদের জন্য। যারা এসি রুমে থেকে অভ্যেস বেরোতে পারে না, মুখে সোনার চামচ নিয়ে জন্ম নিয়েছে, পিসির ঘরে মাসির ঘরে যাই হোক না কেন, তাদের সমস্যা, আমাদের কোনো সমস্যা নেই। তারা হেলিকপ্টার নিয়ে ঘুরবে, আমাদের মাইলের পর মাইল হাঁটান, কোনো অসুবিধা নেই। না, এই যে পিসির ঘরে মাসির ঘরে সোনার চামচ মুখে নিয়ে জন্ম বলে আপনি কাকে নিশানা করেন? এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? বলে নাম দেখে কি হবে, এরকম প্রচুর আছে, নামের মধ্যে কিছু নেই। কি টিকা পাইছি কিনা করোনার সময়, ভ্যাকসিন, পয়সা লাগেনি তো একটা, তাহলে মোদিজি ওইখান থেকে বসে আপনার জন্য পাঠান। এই মুহূর্তে যে পাড়ায় সুকান্ত মজুমদার পদযাত্রা করছেন, একসময় এই পাড়া সম্ভবত আরএসপির শক্ত ঘাঁটি ছিল। সুকান্তবাবু, আপনি দেখলাম বেশ আরএসপির কর্মীদের বাড়ি গিয়েও সরাসরি ভোট চাইছেন এবং তারা খুব সাবলীলভাবেই আপনার সঙ্গে ইন্টারাক্ট করছে। না, আমি তো দেখুন, আমার এখানে এরকমই যে কোনো সময় আমাকে যে কোনো লোক এসে অ্যাপ্রোচ করতে পারে, দেখা করতে পারে। হ্যাঁ, অন্যদিকে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তাকে 12টার আগে দেখতে পাওয়া যায় না। নমস্কার দাদা, 26 তারিখ ভোট, পদ্ম ফুলে মোদিজিকে আশীর্বাদ করতে হবে, ঠিক আছে? মোদিজি থাকলে দেশ ঠিক থাকবে। হ্যাঁ।
অন করেছো? পরাইনি বাহা বলে কি না? হ্যাঁ, পরাইনি বাহা। সাঁওতালি ভাষায় হচ্ছে পরাইনি, আর বাহা মানে হচ্ছে ফুল। পরাইনি বাহা, পদ্ম ফুল। আর যেমন শুরুতে বলতে হয় ওরা, আমরা যেমন নমস্কার বলে জোহার গিয়ে, ঠিক আছে? এই যে এটা খুব ইন্টারেস্টিং লাগলো, আপনি যে ভাষায় এখানে কমিউনিকেট করছেন। জোহার গিয়ে বলতে হয়। আর আমি ওখানে মহিলারা একটু দূরে দাঁড়িয়েছিলেন, সেটা ওনাকে বললেন হিজুমে, মানে এখানে আসুন। হ্যাঁ, এরকম 2-4টে শব্দ জানি, পুরোটা জানি না আর কি। জানলে খুব ভালো লাগতো, আমার ইচ্ছে আছে ভবিষ্যতে শেখার, যদিও সময় পাচ্ছি না। আপনার মাধ্যমে দর্শকরাও একবার শিখে যান। এই যে আপনি পদ্ম ফুলটা দেখি কি বললেন আরেকবার বলুন। পরাইনি বাহা, পরাইনি মানে হচ্ছে পদ্ম ফুল। মানে এখানে আদিবাসী পল্লীতে এসে পরাইনি বাহায় ছাপ দিতে বলে পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন সুকান্ত মজুমদার। আমরাও সঙ্গী হচ্ছি। কেমন আছে? তো সকাল 8টা থেকে প্রচারে বেরিয়ে পড়েছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা আবার বিজেপির প্রার্থী যিনি হয়েছেন সেই সুকান্ত মজুমদার। আজকে মোটামুটি বালুরঘাট বিধানসভা কেন্দ্রতেই ঘুরছেন, তবে পৌরসভা এলাকায় নয়, পঞ্চায়েত এলাকায়। এই মুহূর্তে দুপুর 12টা বাজে এবং সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঘোরার পর একটু 5 মিনিটের জন্য বিরতি। এই অঞ্চলটার নাম হচ্ছে চিঙ্গিসপুর। আমি নিজে লোকেট করতে পারছিলাম না, সুকান্ত মজুমদার হাতের তালুর মতো পুরোটা চেনে। মিষ্টির দোকানে বসেই বলে দিলেন যে চিঙ্গিসপুরে আমরা বসে আছি, এবং সেখানে স্থানীয় একটি মিষ্টির দোকানে আপাতত সামান্য জলযোগ, গরম সিঙ্গাড়া আর রসগোল্লা সহযোগ। সুকান্তদা এতক্ষণ ঘুরছেন পথে পথে টই টই করে, 5 মিনিট হয়তো গাড়িতে চড়ছেন, তারপর দেখছি আবার 35 মিনিট 40 মিনিট হাঁটা ক্রমাগত। নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে। স্বাভাবিক, সকালবেলা থেকে বেরিয়েছি। একদম। একটা বিষয় আমরা দেখছি যে বিভিন্ন সেলিব্রিটি প্রার্থী যারা নির্বাচনের আসরে নেমেছেন, তারা বিভিন্ন রকম ডায়েট চার্ট ফলো করছেন। কেউ বলছেন আমি ডাবের জলটা এখন বেশি করে খাচ্ছি, কেউ বলছেন এই সময় গিয়ে 2 মাস পরে গিয়ে ডিটাইন করাবো, এরকম নানা রকম বলছেন। আপনাকে দেখছি দুপুরবেলা হাট ক্লান্ত হয়ে এসে একটা দোকানে বসলেন এবং রসগোল্লা আর গরম সিঙ্গাড়া নিয়ে বসেছেন। রসগোল্লার রসের মধ্যে মিশিয়ে সিঙ্গাড়াটা ভেঙে ভেঙে সুকান্ত মজুমদার খাচ্ছেন। মানে দূর থেকে যারা আপনাকে দেখেন ভিভিআইপি হিসেবেই দূর থেকে ট্রিট করেন, কিন্তু একেবারে সাধারণ মানুষের ভঙ্গিতে রসগোল্লার রসের মধ্যে সিঙ্গাড়া মাখিয়ে খাওয়া, এটা দেখুন ভিভিআইপি হয়তো বাইরের লোকেদের জন্য, আমি এখানকার লোকেদের জন্য, এই জেলার জন্য হচ্ছে সুকান্ত দা। এবং তারা আমাকে আগে থেকেও চেনেন অনেকে। মানে আমি ধরুন একটা এলাকা, আমার শহরের লোকেরা তো আমাকে অনেকেই, আমি রাজনীতিতে আসার আগে থেকে তারা ব্যক্তিগতভাবে আমাকে পরিচিত। তারা আমাদেরকে এইভাবে দেখেছে। তো আমার মনে হয় রাজনৈতিক ক্ষমতা বলুন, পদ বলুন, এই সবই সাময়িক। তার জন্য নিজেদের লাইফস্টাইল পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়ে না, উচিতও না। কারণ সারা জীবন আপনার সবকিছু থাকবে না, এটা প্রথম দিন থেকে মনে রাখা উচিত। যারা না, সিঙ্গাড়া তো আমার খুব প্রিয়। মিষ্টিটা এখন অ্যাভয়েড করতে হয়, যেহেতু আমার সুগার খুব, মানে এখন মার্জিনাল, আমি প্রি ডায়াবেটিক যাকে বলে ডাক্তারি ভাষাতে। তো মিষ্টিটা অ্যাভয়েড করি, কিন্তু এখানে ভালোবেসে দিয়েছে আর অ্যাভয়েড করতে পারলাম না, খেতে পারি। কিন্তু তার মধ্যে এতক্ষণ না খেয়ে আমি খাদ্য রসিকও বটে, এবং তার সাথে লোকের ভালোবাসাটা তো আলাদা, তার টেস্ট আলাদা। কেমন লাগছে? খুব সুন্দর। অনেকদিন পর খাচ্ছেন? অনেকদিন পর। না, সিঙ্গাড়া তো আমার খুব প্রিয়। মিষ্টিটা এখন অ্যাভয়েড করতে হয়, যেহেতু আমার সুগার খুব, মানে এখন মার্জিনাল, আমি প্রি ডায়াবেটিক যাকে বলে ডাক্তারি ভাষাতে। তো মিষ্টিটা অ্যাভয়েড করি, কিন্তু এখানে ভালোবেসে দিয়েছে আর অ্যাভয়েড করতে পারলাম না, খেতে পারি। কিন্তু তার মধ্যে এতক্ষণ না খেয়ে আমি খাদ্য রসিকও বটে, এবং তার সাথে লোকের ভালোবাসাটা তো আলাদা, তার টেস্ট আলাদা। কেমন লাগছে? খুব সুন্দর। অনেকদিন পর খাচ্ছেন? অনেকদিন পর।
মানে অনেকদিন পর সিঙ্গারার মিষ্টি একসাথে খাচ্ছি। আচ্ছা, বাংলাদেশ সীমান্তবর্তী একটা গ্রাম, দেখেই বুঝতে পারছেন এই দোকানের চেহারা ছবি দেখে, একদম শহর থেকে অনেক দূরবর্তী গ্রাম, সেখানে এসে একেবারে খাঁটি ছানার রসগোল্লা, খাঁটি সিঙ্গারা, কোনো ভেজাল নেই। না, এই যে ভেজালবিহীন সিঙ্গারার মিষ্টিটা খেলেন, এবার ভোটে যে ভালোবাসা দেখছেন এই পথ প্রান্তরে বেরিয়ে, তার মধ্যে সেটাও কি সেরকম ভেজালহীন না কোথাও ভেজাল? একদম নিখাদ মানুষের ভালোবাসা, এবং এখানে মানুষ আলাদা চোখে এবং যেভাবে ভালোবেসেছে, এটা সত্যি মানে অনেক রাজনীতিবিদরা, রাজনীতিতে হার জিত থাকে, মানুষ যেতে বড় নেতা হয়, কেউ মন্ত্রী হন, কেউ প্রধানমন্ত্রী হন, কেউ মুখ্যমন্ত্রী হন, কেউ হয়তো কিছুই হন না, কিন্তু মানুষের ভালোবাসাটা পাওয়া সত্যিই একটা আলাদা বিষয়। প্রচারে নেমে মাঠে ক্রিকেট খেলা চলছে দেখে উনি মোটামুটি প্রচার ভুলে গিয়েছেন, আপাতত ক্রিকেটে নেমে পড়েছেন, এতটাই ক্রিকেট ভালোবাসেন। আমরা আপাতত সুকান্ত মজুমদারের দিকেই নজর রাখবো, ব্যাটসম্যান হিসেবে ঠিক কেমন। অসাধারণ, বেশ দেখে শুনে শটটা নিলেন। এর আগের শটে বিট হয়েছিলেন, কিন্তু এই শটটা পুরো মাঠের বাইরে পাঠিয়েছেন। সুকান্ত দা, কতদিন পর ব্যাট হাতে নিলেন? সেই মমতা ব্যানার্জির ওয়ার্ডে গিয়ে একবার ছোট বাচ্চাদের সাথে খেলেছিলাম, তারপর এবার নিজের কর্পোরেশন ওয়ার্ড ভোটে। মানে সব দিকে হাত চলছে, অফে হোক অনে হোক, সব দিকেই সুকান্ত মজুমদার সমান সাবলীন। একটা জিনিস বলুন, যে মমতা ব্যানার্জির ওয়ার্ডে গিয়ে প্রচারে গিয়ে বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন, আজকে নিজের ওয়ার্ড নিজের আসনে খেলে কেমন লাগে? না, ভালো লাগছে, এবং এখানে 4-6 হচ্ছে, অসুবিধা নেই কোনো। কোন ক্রিজটা বেশি ভালো? হ্যাঁ, কোন ক্রিজটা বেশি ভালো, মানে পিচ হিসেবে কোনটা বেশি ভালো? দেখুন, পিচ তো ভালো খারাপ থাকবে, ব্যাটসম্যান ভালো হওয়া চাই, ব্যাটসম্যান ভালো হলে সব জায়গাতে টিকে যাবে। যেভাবে একটা বল ছাড়া বাকি সবকটা যেভাবে 4 ছক্কা হাঁকালেন, তাতে ঘরের পিচে আরো বেশি আত্মবিশ্বাসী লাগবে। না, ঘরের পিছে অবশ্যই আত্মবিশ্বাসী, এবং মোদিজির যে হাওয়া চলছে এবং আমরা যেভাবে মানুষের পাশে সাথে আছি, মানুষ থাকবে আমাদের সাথে। সুকান্ত মজুমদার আত্মবিশ্বাসী, যে ঘরের পিচে নেমে যে কোনো পিচে ব্যাট করতে তিনি আত্মবিশ্বাসী বলে তিনি জানাচ্ছেন। ঠিক যেমন পৌরসভা নির্বাচনের প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওয়ার্ডে ব্যাট করে এসেছিলেন, আজকে নিজের ওয়ার্ডে মানে নিজের আসন বালুরঘাটে সেখানে ব্যাট হাতে নেমে পড়লেন এবং বললেন তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী, ঘরের পিচ বলে অবশ্যই আরো বেশি করে আত্মবিশ্বাসী। সুকান্ত মজুমদারের সঙ্গে এই রোড শোয়ে এক্সক্লুসিভলি আমরা রয়েছি, এবং সুকান্তবাবু, এই যে অত্যাধুনিক হুড খোলে এই ধরনের রোড শো এর ব্যবস্থা, এটা কি এবারের প্রচারের কথা ভেবেই ব্যবস্থা করলেন? এবার আমি এতদিন পর্যন্ত কোনো করিনি, কিন্তু এখানে অনেক লোক দাঁড়িয়েছিলেন, আমাদের প্রথাগত রোড শো হচ্ছে না। নমস্কার, প্রথাগত রোড, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো তো? প্রথাগত রোড শো হচ্ছে না, আমি হঠাৎ করে যেতে যেতে সিদ্ধান্ত নিলাম যে এইভাবে যাব আমি, তো স্বাভাবিকভাবেই এখন এখানে পৌঁছে গেছি, এখানে নামবো, নেকে লোকজনের সাথে দেখা করবো। সুকান্ত মজুমদার এলেন আপনাদের আশীর্বাদে, আপনাদের ভোট নিয়ে,
1 বছর যেতে না যেতে 2 দিনের হাওড়া বালুরঘাট এক্সপ্রেসকে আমাদের কলকাতা যাওয়ার রাত্রিবেলার একমাত্র ট্রেন ছিল, তাকে আমরা সপ্তাহে 5 দিনে নিয়ে গেলাম 1 বছরের মধ্যে। উদ্বোধনী অনুষ্ঠানে এই জেলার মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, 5-6 বারের মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী উপস্থিত ছিলেন। বিশ্বনাথ কাকু কয়েকদিন আগে ওনার স্ত্রী মারা গেছেন, আমি তার বাড়িতে গেছিলাম দেখা করতে। তিনি ওই মঞ্চে দাঁড়িয়ে মাইকে বললেন এটা খুব দরকারি কাজ ছিল এবং সুকান্ত মজুমদার ছাড়া এটা কারো পক্ষে সম্ভব ছিল না, সুকান্ত এই কাজটা করেছে, সেটা সুকান্তকে ধন্যবাদ জানায় বলে ওই ট্রেনে উঠে সেদিন তিনি কলকাতা গেলেন। তপন বিধানসভা কেন্দ্রে একটি এলাকায় সুকান্ত মজুমদার পদযাত্রা করছেন। সুকান্ত বাবু, এটা তপন বিধানসভা কেন্দ্র? তপন বিধানসভা কেন্দ্রের প্রতিরাম, এবং এখানে মানুষ কি ভালোবাসে দেখুন, আমাকে এক চায়ের দোকানে চায়ের ভার দিয়ে গেল। ঠিক আছে, এই ভালোবাসার চায় চুমুক দিয়ে কেমন লাগে? দেখুন, রাজনীতিতে এটাই পাও না, মানুষের ভালোবাসাটা আসল, বাকি সমস্ত কিছু ক্ষণস্থায়ী, সাময়িক, আজ আছে কাল থাকবে না। এই ভালোবাসাটা থাকলে পরে অনেক কিছু করা যায়। আপনি যতক্ষণ ভাষণ দিলেন দেখলাম একটা লোক নড়লো না, অনেকটা রাত হওয়া সত্ত্বেও এই ভিড়টা সারাক্ষণ দাঁড়িয়ে থাকলো। এটা দেখে একটু আশ্চর্যই হলাম, কারণ নেতাদের ভাষণ শোনার জন্য আজকাল আর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। এখন মানুষের ভালোবাসা এটাই তো পাও না, এবং মানুষ ভালোবাসে, মানুষ শুনতে চায় সুকান্ত মজুমদার কি করছে না করছে, মানুষ জানতে চায়, স্বাভাবিকভাবে এই জন্য মানুষ দাঁড়িয়েছিল, এটাই মানুষের আশীর্বাদ। আরও একটা জিনিস খেয়াল করলাম সুকান্ত মজুমদারের ভাষণের সময়, দেখলাম যে সুকান্ত মজুমদার একটা অদ্ভুত সৌজন্য বহাল রাখছেন। বিপ্লব মিত্র তার প্রতিপক্ষ, তার সম্পর্কে বলতে গেলেও বিপ্লব দা বলে সম্বোধন করছেন। এখানে যে ট্রেনটা সপ্তাহে 2 দিন চালু করেছিলেন অধীর রঞ্জন চৌধুরী, সেটাও বলছেন সুকান্ত মজুমদার যে সপ্তাহে 2 দিনের জন্য ওই ট্রেনটা অধীরবাবু চালু করেছিলেন। এমনকি অর্পিতা ঘোষ, যাকে হারিয়ে আপনি সাংসদ হয়েছেন, সেই অর্পিতা ঘোষও যে ট্রেনের জন্য দাবি জানিয়েছিলেন, এই কথাটাও স্বীকার করতে আপনার কোথাও দ্বিধা হচ্ছে না। এই সৌজন্য আপনি ধরে রাখেন কি করে সুকান্ত দা পশ্চিমবঙ্গের রাজনীতির এই আবহে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি মনে করি রাজনীতিতে মিথ্যে কথা বলা হয়, কিন্তু মিথ্যে কথা বলার জায়গা নেই। মানুষকে সত্যিটা জানিয়ে কাজ করা উচিত। সেটা আমি বলেও দিই যে দাবি জানিয়েছিলেন, কিন্তু দাবি জানিয়ে তো কাজ হয় না, কাজটা কিভাবে করতে হবে সেইটা চেষ্টা করতে হয়। সেই জন্য আমরা মানুষের সামনে সত্যটা তুলে ধরি এবং যেটা সত্য সেটাই বলি, মানুষকে জানাই এবং মানুষকে আমি প্রমাণ করে দিই যে দেখুন এরা এই কাজ করেছিল, আমি এই কাজ করেছি। আপনারা আপনাদের কষ্টি পাথরে বিচার করে ভোট দিন, আপনারা দাঁড়িপাল্লাতে মাপ নিয়ে ভোট দিন যে দেখুন সুকান্ত মজুমদার কাজ করেছে কি করেনি। কিন্তু কতটা আত্মবিশ্বাসী হলে একজন নেতা এইভাবে বলতে পারেন যে আমাদের কোনো লুকোছাপা নেই? আমি এটাও স্বীকার করছি যে অধীর রঞ্জন চৌধুরী রেল দফতরের প্রতিমন্ত্রী থাকাকালীন এই ট্রেন সপ্তাহে 2 দিনের জন্য চালু করেছিলেন। এইটা বলার জন্যও তো একটা ভক দরকার হয়, বুকের পাটা দরকার। তাহলে আমরা বলতে পারি এই জন্য যে 2 দিন উনি চালু করেছিলেন, তারপরে ওটাকে আমরা 5 দিন করেছি, তিনি 2 দিনের বেশি করতে পারিনি। অর্থাৎ আমরা কাজ করে দেখিয়েছি যে অন্যরা যদি 10 কাজ করে থাকে, আমরা সেখান থেকে 80 অব্দি নিয়ে গেছি। এই জন্য সুকান্ত মজুমদারের ধক আছে এবং আমি পুরোটা সত্যি বলেই আমি সেই জন্য অর্পিতা ঘোষ দাবি জানিয়ে থেমে গেছেন, কিছু করেননি, কিন্তু আমি সেইটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, কিভাবে কাজ করতে হয় সেইটা আমরা করেছি। নিতাই প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, রাধে রাধে।
সুকান্ত দা, আপনার এই সেই কন্যা তো যে প্রধানমন্ত্রী টেবিল থেকে জাতীয় পতাকা তুলে এনেছে? হ্যাঁ, এটাই আমার ছোট মেয়ে। এই সেই অসাধ্য সাধন করেছে যে প্রধানমন্ত্রীর টেবিল থেকে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা তুলে নিয়ে এসছে। এবং ও যখন বড় হবে তখন ওই ছবিটা বা যে ছবি থাকবে একটা, হ্যাঁ, যেটা বেরিয়েও ছিল বিভিন্ন পেপারে, তো স্বাভাবিকভাবে ও তখন অনুপ্রেরণা পাবে যে এত বড় একটা গিফট মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছে, তা আবার দেশের জাতীয় পতাকা। এটা বিরাট বড় ব্যাপার। সুকান্ত মজুমদারের যে নির্বাচনী প্রচার যাত্রা, সেই যাত্রায় লাগাতার 3 দিন ধরে সঙ্গী ছিলাম আমরা। 3 দিন নয়, বলা যায় 3.5 দিন। সুকান্তবাবু, আপনার সঙ্গে এই 3-4 দিনে আমরা 4টে বিধানসভা কেন্দ্র অন্তত ছুঁলাম। আপনি বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর বিভিন্ন এলাকায় রোজ পদযাত্রা করে বেড়াচ্ছেন, হেঁটে বেড়াচ্ছেন। আমি রজনীকে দেখাতেও বলবো যে এমনি চোখে মুখে তো ক্লান্তির ছাপ রয়েইছে, একেবারে পা থেকে মাথা পর্যন্ত পুরো ধুলোর আস্তরণও রয়ে গিয়েছে সুকান্ত মজুমদারের। এই যে সারাক্ষণ ধুলোর মধ্যে ধুলো উড়িয়ে হেঁটে বেড়াচ্ছেন, অবশ্যই পদযাত্রায় দাপট না থাকলে ধুলো ওড়ে না, কিন্তু যে পরিমাণ ধুলো মাখছেন আর ধুলো উড়িয়ে ঘুরছেন, তার ফল কতটা প্রতিফলিত হবে বলে এই অন্তিম পর্বে মনে হচ্ছে আপনার? দেখুন, আমার মনে হয় এবার মানুষ দুহাত তুলে নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করবেন, এবং নরেন্দ্র মোদীর প্রতিনিধি যেহেতু আমি এই লোকসভাতে, সুকান্ত মজুমদারকে আশীর্বাদ করবে এবং বিপুল ভোটে 1 লক্ষের বেশি ভোটে আমরা এই লোকসভা আবার নরেন্দ্র মোদীর হাতে তুলে দেব মানুষের আশীর্বাদে। বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর ইতিমধ্যেই আমরা ঘুরে দেখেছি আপনার সঙ্গে। কুশমন্ডি, কুমারগঞ্জ আর ইটাহার হয়তো এই সময়ে আপনার সঙ্গে যাওয়া সম্ভব হলো না, তবে সেখানেও আমাদের প্রতিনিধিরা পৌঁছবেন। 7টা বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি মানুষের আশীর্বাদ কোথায় প্রত্যাশা করছে? দেখুন, ওটা তো এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে গঙ্গারামপুর হোক, বালুরঘাট হোক, তপন হোক, এবার কুশমন্ডিও খুব ভালো জায়গায় আছে। এগুলোর মধ্যেই কোনো একটি তো সব থেকে বেশি লিড আমরা পাবো। হরিরামপুরেও আপনার হয়ে জনসভা করে গেলেন? হরিরামপুরেও আমরা লিড পাবো এবার, যেটা কোনোবার পাইনি আমরা। স্বরাষ্ট্রমন্ত্রী জনসভা করলেন, তার জন্য তো বটেই, এবং আমাদের কর্মীরা যেভাবে পরিশ্রম করছে, আমরা আগামী দিনে হরিরামপুরেও লিড পাবো। শেষ প্রশ্ন আমার, এই যে নির্বাচনী প্রচার যাত্রা, সেখানে আমরা যতক্ষণ সুকান্ত মজুমদারের সঙ্গী ছিলাম, সেই পর্বের অন্তিম পর্যায়ে এসে সুকান্ত মজুমদারের কাছে জানতে চাইব, এই মুহূর্তে গঙ্গারামপুরের মাটিতে দাঁড়িয়ে রয়েছেন এই গঙ্গারামপুরের ভূমিপুত্র বিপ্লব মিত্র, যিনি রাজ্যের মন্ত্রী এবং আপনার প্রতিপক্ষ। গঙ্গারামপুরের মাটিতে দাঁড়িয়ে, মানে বিপ্লব মিত্রর ঘরের মাটিতে দাঁড়িয়ে বিপ্লব মিত্রকে কি বার্তা দেবেন সুকান্ত মজুমদার? দেখুন, বিপ্লববাবু বয়সে বড়, তো স্বাভাবিকভাবে আমরা বয়স্ক মানুষ সম্পর্কে খুব একটা কথা বলি না। ওনার এই রোদে খুব কষ্ট হবে, অনেকদিন অভ্যেস নেই, একটু সাবধানে ডাব টাপ খান, সানস্ক্রিন মাখুন, ছাতা ব্যবহার করুন, ভালো একটা সানগ্লাস কিনে ভোটের প্রচার করুন। গঙ্গারামপুরের ক্ষীরদই তো খুব বিখ্যাত, যদি যেতেন তাহলে গঙ্গারামপুরের ক্ষীরদই নিয়ে কি বিপ্লব মিত্রর বাড়িতে পৌঁছতে দেখা যাবে সুকান্তবাবু? না, সে আমরা পৌঁছতে কোনো অসুবিধে নেই। এর আগে আমি নিজে যাইনি, কিন্তু মিষ্টি তো পাঠিয়েছিলাম, বিজয়া দশমীর মিষ্টি পাঠিয়েছিলাম একবার, আমার যতদূর মনে পড়ছে। আমাদের পার্টির কর্মীরা গিয়ে দিয়ে এসেছিল। তো আমি মনে করি সৌহার্দ্যের বাতাবরণ থাকা উচিত। রাজনীতিতে লড়াই তো ব্যক্তিগত না, রাজনীতিতে লড়াই হচ্ছে মতের লড়াই। আপনার একমত, আমার একমত, যে মত জনগণ ভোট দেবে সেই জিতবে। কিন্তু ক্ষীরদইটা, আমার শেষ প্রশ্ন ওইটাই, ক্ষীরদইটা কে কাকে খাওয়াবে? সুকান্ত বাবু বিপ্লব বাবুকে, না বিপ্লব বাবু সুকান্ত বাবু? আমি খাওয়াবো বিপ্লবদাকে, উনি সিনিয়র মানুষ, আমাকে খাওয়াতে হবে। সুকান্ত মজুমদার গঙ্গারামপুরের মাটিতে দাঁড়িয়ে বিপ্লব মিত্রকে প্রায় সরাসরি চ্যালেঞ্জ দিয়ে গেলেন যে গঙ্গারামপুরের ক্ষীরদই তিনি বিপ্লব মিত্রকে খাওয়াবেন ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে ঈশানদেব চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা, বালুরঘাট।